এসপিওনাজ লাইফে বা স্পাই লেভেলে ওরা স্মোক স্ক্রিন বলে যে আপনি অন্যদিকে ধোঁয়া তৈরি করবেন, যে ডিফারেন্ট ভর কেন্দ্র থাকা হইল কি গভর্নমেন্টের কোনো স্পেসিফিক কন্ট্রোল নাই অ্যাডমিনিস্ট্রেশনের উপর। আওয়ামী লীগের মানে প্রশ্নে, ইন্ডিয়ার হেজিমনি প্রশ্নে, হাদির প্রশ্নে আমার মনে হয় সবগুলি রাজনৈতিক দলেরই একাট্টা থাকা উচিত। ওইখানে আর্মির লোক ছিল, ডিজিএফ এর লোক ছিল। আমি যে জন্য ওদেরকে দোষ দেবে লট, কারণ হচ্ছে আমি তারপরে জুলকারনাইন সাহেবকে যেই লেভেলের ন্যারেটিভ এরশাদের সময় ছিল, ওর অ্যাকচুয়ালি এই রকমের বুদ্ধি শুধু কম ছিল। সে যে মিনিমাম কিছু জায়গায় বিএনপি আর জামাতের ঐক্য থাকা উচিত ছিল। আমি খুব তাড়াতাড়ি সাদিকের কাছে চলে যাব, কারণ আমি লক্ষ্য করছি সাদিক প্রায় ঘুমায় যাচ্ছে। তো আমি একটা বিয়ের দাওয়াত থেকে আসছি বেশ রাত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সাদিককে প্রশ্ন দিয়ে যদি ব্যস্ত না করি হয়তো ঘুমাই যাবে সে। তো সাদিকের কাছে আমার প্রশ্ন, হাদি নিজেও অনেকবার বলেছে, প্রকাশ্যেই বলেছে যে সে এরকম হুমকি পাচ্ছিল, এবং যখন হাদির মতো একটা মানুষ, এবং বিশেষত বাংলাদেশের এই প্রেক্ষিতে, বাংলাদেশের এই যে ট্রানজিশনাল একটা সময়, যখন আমরা বলছি যে ল অ্যান্ড অর্ডার খুবই ডিটোরেট করেছে, যদিও আগের জামানার তুলনায় কি হয়েছে না হয়েছে, মানে ফেসিবাদের একটা বয়ান আছে, সবই গেছে, আগেই তো ভালো ছিলাম ইত্যাদিতে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি এই জন্য বলছি যে বাংলাদেশের আমরা শুনি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে গভর্নমেন্টের যে বিভিন্ন রকম উইং গুলো আছে, তারা তেমন সাপোর্টিভ রোল প্লে করছে না, তারা ফাংশন করছে না প্রপারলি। পুলিশের মধ্যে একটা ধরনের ফেসিবাদের একটা সেটআপ আছে, তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল ইনিশিয়ালি, কারণ তারা সরাসরি এই ধরনের যে গণহত্যা বলি বা কিংবা যে 1400 মানুষ খুনের সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী জড়িয়ে পড়েছিল হাসিনার আমলে, এবং নিরাপত্তা বাহিনীর মধ্যেও আমাদের বিভিন্ন সময় অভিযোগ আছে যে হাসিনা যে সেটআপটা তৈরি করে দিয়ে গিয়েছিল সেটাই এখনো আছে। সেই সমস্ত কিছু প্রেক্ষিতে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার পরেও, অ্যাপারেন্টলি বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার পরেও তত্ত্বাবধায়ক সরকারের আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব একটা ডেভেলপ করে নাই বলেই জেনারেল পারসেপশন। তো এরকম একটা পরিস্থিতিতে যখন হাদি বারবার বলছিল যে তার কাছে হুমকি আসছে, যে তাকে মেরে ফেলা হবে ইত্যাদি, যদিও সে আমার মনে হয় সে কোনো রকম সিকিউরিটির ব্যাপারে অ্যাপিল করে নাই, কারণ সে নিজেও এটাই বিশ্বাস করতো না। সে নিজেই বলতো যে শহীদ হয়ে যাব ইত্যাদি। তো তবুও কি রাষ্ট্রের কি একটা উদ্যোগের প্রয়োজন ছিল না তার সিকিউরিটি বাড়ানোর ব্যাপারে? এক। দুই, ঘটনা ঘটার পরে 12 ঘন্টার মতো খুনি বাংলাদেশে অবস্থান করছিল। সম্ভবত 1-2 ঘন্টার মধ্যেই খুনির আইডেন্টিফিকেশন চলে এসেছিল। এরপরেও তাকে ট্র্যাক করে বাংলাদেশের, এখন ঢাকা শহরের সম্ভবত সমস্ত রাস্তাঘাটই বোধহয় সিসিটিভির আন্ডারে, এত কিছুর পরেও সে যে 12 ঘন্টা সময় নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান বদলে তারপরে বর্ডার পার হয়ে চলে গেল, এটা কি আপনি কি দায়ী করবেন যে আমাদের রাষ্ট্রযন্ত্র বা আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ থেকে শুরু করে যারা আছে, তাদের এক ধরনের ব্যর্থতা? ধন্যবাদ মাসুম ভাই। আমি আসলে মানে শ্রোতা হিসাবে বেশ ভালো, কিন্তু বক্তা হিসাবে আমি খুব শাই ফিল করি। কারণ আমার বয়স এখন যা, আমি বিদেশে আসার পর থেকে আমি রিয়েলাইজ করলাম যে 30-এর পর বেশি যে আমি কতটা কম জানি। সো তখন থেকে আমি ফোকাস করলাম কম বলতে এন্ড বেশি শুনতে। তো আমার খুব শুনতে ভাল লাগছিল শিবলি ভাই, তাইমুর ভাইয়ের কথা। আমার ওয়াইফ জানে যে আমি খুব পড়ি, এজন্য সে কন্টিনিউয়াসলি আমার সম্পর্কে অভিযোগ করে, ঘরের কাজ করি না, ঘর মুছি নাই, সেই করি না, কারণ এখানে সব আমাদের করতে হয়। তো যেজন্য এটা বলা যে আপনাদের কথা শুনছিলাম, ভাল লাগলো। এবং মাসুম ভাই ধন্যবাদ আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, কিছু বলার জন্যে। সো প্রথমে একটা ডিসক্লেমার এবং ক্ষমা সেজন্য যে আমি আপনাদের মতো সুবক্তা না, কাজে আমার কথাবার্তা খুবই ক্যাজুয়াল হবে, মাফ করবেন ওই জন্যে শ্রোতারা এবং যারা বিজ্ঞ সহ আলোচক আছেন, একাডেমিশিয়ান শিবলি ভাই এবং তাইমুর ভাই আমার বড় ভাই। আপনি যেটা প্রশ্ন করলেন মাসুম ভাই, আপনার প্রশ্নের ভিতরে উত্তর কিছুটা দেয়া আছে, কারণ আপনি নিজেই বুঝলেন এবং আপনি জানেন যে এখানে কয়েকটা ফ্যাক্টর
আম সম্পর্কিত যে হাদির এই মৃত্যু যে হলো সেটা গভর্নমেন্টের দায় ছিল কিনা? যেটা আপনি পয়েন্ট আউট করলেন আমি এটা নিয়ে অনেক তর্ক করেছি আমার বন্ধুদের সাথে। মূল সমস্যা হচ্ছে এই গভর্নমেন্টে অনেকগুলো ভরকেন্দ্র বাংলায় যেটা বলে, ইংলিশে কি বলে? মানে পাওয়ার হাউস বা অন্যরকম নানা রকম ইনফ্লুয়েন্স। বিএনপির একটা, জামাতের একটা, এনসিপির কিছু ছিল কিছুদিন আগ পর্যন্ত। আর অ্যাডমিনিস্ট্রেশন আপনারা সবাই জানেন কমপ্লিটলি আওয়ামী লীগ গত ১৭ বছর সিস্টেমেটিক্যালি সেখানে নিজেদের লোক বসিয়ে সিস্টেমটা এমন করে তৈরি করেছে যেটা আমার ২ বড় ভাই বললেন যে স্পেশালি তাইমুর ভাই বললেন যে টিপ অফ দ্য আইসবার্গ আমরা রিমুভ করতে পারলাম। কিন্তু ওই আপনার সারফেস এর নিচে পুরাটাই এখনো আওয়ামী লীগের ফ্যাসিবাদীর বসানো এবং তৈরি করা অ্যাডমিনিস্ট্রেশন। তো সেই অ্যাডমিনিস্ট্রেশনে হুট করে আপনি সবকিছু করতে পারা সম্ভব হয় না। একটা রিজন হচ্ছে আপনি যদি দেখেন টাইমলাইন বাংলাদেশ দেখলাম আমি গত সপ্তাহে কয়েকদিন আগে সেখানে মাহফুজ যে তথ্য উপদেষ্টা ছিল তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন সে বলল যে সে চেষ্টা করেছিল, অনেক কিছু সে করতে পারে নাই। কারণ তার উপর অনেক চাপ ছিল, প্রত্যাশা ছিল ছাত্র উপদেষ্টা হিসাবে। সে পারে নাই। সে কিন্তু বলেই দিল যে, "আমি বিভিন্ন রাজনৈতিক দলের কথা ভেবে করতে পারি নাই।" কথা মানে এই অর্থে যে কোনটা করলে বিএনপি খেপবে তার উপর, কোনটা করলে জামাত খেপবে তার উপর এবং এটা খুব দুর্ভাগ্য যে এই যে ফ্যাসিস্ট গেল তারপর জামাত এবং বিএনপি ওরা দুজনের কিছুটা দোষ আছে। ওরা করল কি ভিন্ন মতকে নেওয়ার মতো সহনশীল জায়গায় থাকলো না। জামাত যখন দেখলো একটা জিনিস ওদের এগেইনস্ট এ যাচ্ছে, ওটা কথা বলে। বিএনপি যখন দেখে এটা তাদের এগেইনস্ট এ যেতে সেটা এগেইনস্ট এর সাথে কথা বলে। বাট উইথআউট putting emphasis on the fact that does it stand on its own merit. সেখানে আমার ভয় লাগে যে আমরা সেই একই চক্করে পড়ে যাব কিনা। আগে ছিল আওয়ামী লীগ, বিএনপি স্ল্যাশ জামাত। এখন হয়ে যাবে জামাত ভার্সাস বিএনপি। নাও বোধহয় এনসিপি কিছুটা হেল্প করতে পারে এখানে অ্যাজ এ থার্ড পার্টি অথবা তৃতীয় শক্তি হিসাবে। এই ব্যাপারটা এত ডাইনামিক এজন্য আমি অনেকগুলো ডট এখানে বলছি। আমি বোধহয় ভেরি শর্টলি আমি ডটগুলো কানেক্ট করব। এজন্য বললাম যে মাসুম ভাই আপনার প্রশ্নের উত্তর কিন্তু এক কথায় বা এক লাইনে দেওয়া খুব ডিফিকাল্ট বিকজ অ্যাডমিনিস্ট্রেটিভ এর দায় আছে কিছুটা। কিন্তু আমি বলব এটা আসলে তাদের ফল্ট না ইন এ সেন্স। তারা বলতে আমি যদি উপদেষ্টা মণ্ডলী বলি বা ডক্টর ইউনূসের কথা বলি, এটা তার ফল্ট না। কারণ আপনি যখন একটা কাজ করবেন ফরহাদ ভাই আপনার ২ টো হাত আর ২ টো পা। তারা যদি আপনার কথা না শোনে, আপনি যত ইচ্ছা করেন যে আপনি ডান দিকে যাবেন, আপনার হাত যদি পা যদি ডান দিকে না যায়, আপনি তো চাইতে পারবেন না। আপনার ব্রেইন চাইলেও, আপনার মন চাইলেও কিন্তু আপনার শরীর তো মুভ করবে না। ঠিক একই সমস্যা হচ্ছে এই গভর্নমেন্টের ক্ষেত্রে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ওখানে ২ টো সমস্যা। যে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালাগালি করে। আমি কিছুটা তাকে দোষ দেই। কিন্তু আমি তার অবস্থানটা বুঝে এইভাবে, আমি তার মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে না। আমি তার পাশে বসে দেখার চেষ্টা করছি যে আসলে সিচুয়েশনটা কি। আমি যখন ম্যানেজমেন্টে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সে পড়ি, তখন আমাদের এক প্রফেসর বলেছিলেন, আমি তখন খুব ছোট 3rd ইয়ারে 2nd ইয়ারে entrepreneurship সাইডে যে তুমি সবসময় সিস্টেমকে উপর থেকে দেখার চেষ্টা করবা। Then only you can beat the system. দ্যাট আপনি যখন দেখেন মেইজের ভিতর যখন থাকবেন, আপনি উপর থেকে দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় আছেন মেইজের এবং কিভাবে আপনি এন্ডিং এ পৌঁছাবেন। যখন মেইজের ভেতরে থাকবেন, আপনার জন্য খুবই ডিফিকাল্ট আপনি বামে যাবেন নাকি ডানে যাবেন। আমাকে যখন আপনি এই প্রশ্নটা করলেন ফরহাদ ভাই, আমি সেই 2nd ইয়ার থেকেই আমি সবকিছু ওই উপরে উঠে বার্ডস আই ভিউ দিয়ে বোঝার চেষ্টা করি। যেটা আমার বুঝতে সুবিধা হয় যে আসলে সিচুয়েশনটা কি। দ্যা রিজন আইনশৃঙ্খলা বাহিনী কিছু করতে পারে নাই কয়েকটা আছে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মানে এসছে। ১ নম্বর হচ্ছে যেটা ১ম আপনিও বললেন যে ডিফারেন্ট ভরকেন্দ্র। থাকা হইল কি গভর্নমেন্টের কোন স্পেসিফিক কন্ট্রোল নাই অ্যাডমিনিস্ট্রেশনের উপর। যেটা আওয়ামী লীগ খারাপ গভর্নমেন্ট হইলো বা বিএনপির হইলো বা এরশাদের হইলো ওটা ছিল। কারণ একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভটা নিজের হাতে তৈরি করে। এরশাদের সময় ছিল ওর অ্যাকচুয়ালি এই রকমের বুদ্ধিশুদ্ধি কম ছিল। সে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বিসিএস দিয়ে ওই ক্যাডার ঢুকিয়ে নিজের লোক ঢুকানোর মতো হয়তো তার তখনো মাথায় আসে না। এটা আমার ধারণা। আমি তখন খুবই ছোট। বাট পরে আমি যতটুকু বিশ্লেষণ করলাম আওয়ামী লীগের কাজ থেকে, কিছুটা বিএনপির কাজ দেখে, কারণ আমি বিএনপির সময়ে কিছুটা ইউনিভার্সিটি তখন পড়ি। আমি কিছুটা ওদের
দেখছি। কিন্তু আওয়ামী লীগ যেটা ম্যাসিভলি করছে সেটা ভয়ানক। তো যেটা মানে যেটার জন্যে আমরা এখন যেটার কুফল ভোগ করছি। যাই হোক, আমি কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন এগেইন, আমি খুব ড্রিফট হয়ে যাচ্ছি। ড্রিফটেড সেটা হলো আপনি যেটা বললেন যে ১ নম্বর রিজন হচ্ছে আমার ধারণা গভর্নমেন্ট ফাংশন করতে পারছে না প্রপারলি, কারণ হচ্ছে ডিফারেন্ট ভোট কেন্দ্র। এবং আই নো ফর এ ফ্যাক্ট যেমন ইউনিভার্সিটির ভিসি বা অ্যাডমিনিস্ট্রেশন বিসিএস অথবা নানা রকম যে আদার ফাংশনাল অর্গানাইজেশনগুলো গভর্নমেন্টের আছে যেগুলো কালেকটিভলি হেল্প করতো এই হাদির এই খুনিকে বের করার জন্য, আমি এগুলো একটু একটু ড্রিল ডাউন করবো ইন এ মিনিট। সেই সবগুলোতে কিন্তু বিভিন্ন এই ভর কেন্দ্রগুলো বসে আছে। ওদেরকে রিমুভ না করা পর্যন্ত আপনি চাইলেও পারবেন না। ওই যে বললাম না উদাহরণটা, আপনি চাইবেন ডানে যেতে কিন্তু আপনার হাত যাচ্ছে বামে। ওইটা ১ নাম্বার। ভর কেন্দ্র যেটা শুধু এই হাদির ক্ষেত্রে না, সবগুলি ক্ষেত্রে একই সমস্যা। আপনি যদি দেখেন আমরা কেন আম মিডিয়াতে কন্ট্রোল করতে পারলাম না। একটা রিজন হচ্ছে আওয়ামী লীগ তার সমস্ত লোক বসিয়ে গেছে ১৭ বছরে। দ্বিতীয় হচ্ছে আর্মি আর ডিজিএফআই। ওইখানেও তো ওদের প্রচুর লোক আছে। প্লাস ইন্ডিয়া তো সবসময় একটা বিশাল তাদের মানে একটা ভাস্ট ইন্টারেস্ট ছিল। ওরা মেক সিউর করছে যে বিভিন্ন জায়গায় ওদের লোক আছে। এবং সবচেয়ে দুঃখের কথা, আমি যেটা লক্ষ্য করলাম ১.৫ বছর ধরে, যে মিনিমাম কিছু জায়গায় বিএনপি আর জামাতের ঐক্য থাকা উচিত ছিল। প্রতিটা বিষয় যদি আপনি একজন আরেকজনকে চোখ বন্ধ করে অপোজ করেন, তাহলে তো এটা ঠিক না। যেমন ধরেন এই মিনিমাম জায়গা বলতে আমি যেমন হাদির প্রসঙ্গ বললাম। হাদি যেমন একটা মিনিমাম জায়গা যেখানে জামাত, বিএনপি, এনসিপি কখনোই হাদিকে নিয়ে প্রশ্ন করে নাই। ওদের এক থাকা উচিত ছিল। আমি সেখানেও দেখলাম জামাত এবং বিএনপি একদিন পরে কাদা ছোড়াছুড়ি শুরু করলো। কে রাইট কে রং ওইটাতে আমি এখন যাচ্ছি না, দরকার নেই। আমার মনে হয় আপনারা জানেন, বোঝেন। আমার মনে হয় কিছু জায়গায় মিনিমাম যে জায়গায় বিএনপি এবং জামাতের এক থাকা উচিত ছিল, সেটা আমার ধারণা সবচেয়ে বড় প্রবলেম। ওই যে ইউনিটিটা নাই, যদিও জানি ইলেকশন সামনে ১.৫ মাস পর, কিন্তু এই আপনারা দেখবেন, আপনারা তো বিদেশে থাকেন, এই যেমন কানাডাতেও যখন বা আমেরিকাতেও আপনি দেখবেন যে জর্জ বুশ যখন সে ২০০০ দিকে একের দিকে তলানিতে চলে যাচ্ছিল তার জনপ্রিয়তা, তখনও ইরাক ওয়ারের কারণে 9/11 এর কারণে, না 9/11 এর কারণে যেটা হলো জর্জ বুশের আম আকাশচুম্বী জনপ্রিয় হয়ে গেল। কারণ যারা ওর এগেইনস্ট এ ছিল, যখন দেশের স্বার্থ আসলো, যখন দেখলো ওটা 9/11 ঘটলো, ওরা চোখ বন্ধ করে জর্জ বুশকে সাপোর্ট দিল। সব দেশেই তাই হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হইল না আনফরচুনেটলি। যখন দেশের স্বার্থ আসবে, প্রশ্ন আসবে, তখন সবারকে চোখ বন্ধ করে ওটাতে সাপোর্ট দেওয়া উচিত। অন্য প্রসঙ্গে আমরা আলাদা হইতে পারি, ইকোনমি নিয়ে, পলিসি নিয়ে, আমাদের অন্যান্য নানা রকম বিষয় নিয়ে আলাদা থাকতে পারি। কিন্তু ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে, আওয়ামী লীগের মানে প্রশ্নে, ইন্ডিয়ার হেজিমনির প্রশ্নে, হাদির প্রশ্নে আমার মনে হয় সবগুলি রাজনৈতিক দলেরই একাট্টা থাকা উচিত ছিল। ওইখানে কিছুটা দোষ আছে আমার মনে হয়। ওটাও আরেকটা বড় আফসোস যে হাসিনাকে সরানোর সময় আমি দেখলাম ইভেন অস্ট্রেলিয়ার, ইউএসএ, ফ্রান্সের যত অনলাইন অ্যাক্টিভিস্ট সবাই এক দলে ছিল। তারপর তো হাসিনা চলে যাওয়ার পর সবাই শুধু নিজের দল না, একজন একজনের নামও শুনতে পান না। অনলাইনে এসে গালাগালি এই সেই করে। তো যেটা বলার জন্য এত কিছু বলা আমার, আমি এখন মূল প্রশ্নে আসছি আপনার, যে ওই নানা রকম ভরকেন্দ্র থাকাতে মাসুম ভাই এবং আপনার বড় ভাইরা, এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনি চাইলেও খুব দ্রুত কিছু করতে পারেন নাই, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে দ্রুত এই অর্থে যখন আপনি গভর্নমেন্ট থেকে অ্যাম আপনি একটা ইনস্ট্রাকশন দেবেন। এখন আপনি তো জানবেন না যে ইনস্ট্রাকশন যখন দিলেন, যে সিআইডিটার কাজ করার কথা ছিল সে চুপচাপ বসে আছে। আমি নিজে দেখছি এরকম হইতে, যে এই ক্ষেত্রে না, ধরেন আমি একটা অফিসে গিয়ে কাউকে বললাম, ও চাইলেই সোনালী ব্যাংকের একজন পিয়ন চাইলেই ফাইলটা ১০ মিনিট পরে দেরিতে দোতলায় দিয়ে আসতে পারে। ও চাইলেই পারে। ওটা আপনি এখন সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, একজন সেক্রেটারিকে ঠিক পিয়নের সাথে যেতে হবে। যে তুমি ফাইলটা ঠিক ১ মিনিট পরে দিচ্ছ কিনা। আমার ধারণা ওই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতর যারা আওয়ামী লীগের লোকজন ছিল এবং ফ্যাসিস্টের, ওরা ওই জায়গায় ডিলে করলো। ১ নাম্বার। আর ২ নাম্বারটা আমি জানি না সেইখানে, আমার বলতে পারি কিন্তু আমি মানে 100% সিউর না এখানে কতটা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন ওরা এটাকে বাধাপ্রাপ্ত করলো। কারণ আমি জানি না তাদের ইনটেনশনটা কি বা পারপাসটা কি। বাট আমার ধারণা এই যেটা বললাম যে অ্যাডমিনিস্ট্রেশনটা এমনভাবে করা হইছে
যে জন্য ওরা চাইলেই একটু স্লো ডাউন করছে ১ নাম্বার। ওখানে আর্মির লোক ছিল, ডিজিএফআই এর লোক ছিল। আমি যে জন্য ওদেরকে দোষ দিব লট, কারণ হচ্ছে আমি তারপরে জুলকারনাইন স্যারকে যেই লেভেলের ন্যারেটিভ তৈরি করতে দেখছি, এটা আমার ওপিনিয়ন, আমি ভুল হইতে পারি। আপনারা যদি তার বন্ধু হয়ে থাকেন, সাইমুর ভাই তো শিবলি ভাই আমাকে মাফ করেন। আমি দেখলাম সে যেভাবে ন্যারেটিভ তৈরি করলো আর্মির সব পক্ষ থেকে, সে তো ১.৫ বছর ধরে করে যাচ্ছে। কিন্তু সেটা আমার পছন্দ হয় নাই। তো এবং সে যেমন একটা ন্যারেটিভ করলো, একটা স্মোক স্ক্রিন করলো। এটা বোধহয় এটা আপনার এসপিওনাজ লাইফে বা স্পাই লেভেলে ওরা স্মোক স্ক্রিন বলে যে আপনি অন্যদিকে ধোঁয়া তৈরি করবেন, যেদিক দিয়ে আপনার আসল লোক বের হয়ে যাবে। তো সে কিন্তু কন্টিনিউয়াসলি ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। আমি রাইট না রং জানি না। এখন বোঝা যাচ্ছে কিছুটা রং ছিল যে সে এদিক দিয়ে বের হয়ে গেছে। এখনো কিন্তু লোকজন বলছে ও দেশের ভেতর আছে। এখন কথা হচ্ছে সায়ের কিন্তু এই কাজটা অনেক আগেও করেছে। আমি দেখলাম আসিফ মাহমুদ ও ও ওই যে কোথায় বোধহয় রিভলভারের ম্যাগাজিন নিয়ে গেল। ওটারও ক্যামেরা নিয়ে আসলো। এখন সায়ের ১৫৫ টা যে খুন করলো বিএনপি নিজস্ব লোক, সায়ের কয়টা ওটা নিয়ে পোস্ট দিছে। আমি ওকে স্যারকে একবার লিখছিলাম যে, "ধন্যবাদ এই বিষয়ে পোস্ট দেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ আপনার ১৬৫ টা পোস্ট দেওয়ার জন্যে, বিএনপির ১৫০ টা খুনের জন্যে।" মানে খুব একটু সার্কাসম মিউজিক করে তারপর আমাকে ব্লক করে দিছে সায়েদ মিয়া। যাই হোক, কারণ ও বুঝতে পারছে যে আমি খোঁচাটা কোন দিছি। যে আপনি যদি সিলেক্টিভলি চেরি পিক করবেন, তাহলে তো আপনি একটা ফেয়ার এবং ফেয়ার অ্যান্ড কি বলে এটাকে? ফেয়ার একটা কমিউনিটি তৈরি করতে পারবেন না। এবং তাকে সব জায়গায় ফেয়ার হইতে হবে বা বিএনপির এগেইনস্ট এ বলতে হবে বা জামাতের এগেইনস্ট এ বলতে হবে তা না। ওই যে বললাম না, মিনিমাম কিছু জায়গায়, ফান্ডামেন্টাল কিছু জায়গায় আমাদের সবাইকে এক থাকতে হবে। সেই জায়গায় আমার মনে হয় বিএনপি, জামাত এবং কিছুটা ক্ষেত্রে এনসিপি রা মিজারেবলি ফেইল করল। এই মিনিমাম কিছু জায়গার ভিতর হচ্ছে যে বললাম না, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিম আর ওইটা কালচারাল হেজিমনি, যেটা একটা বিশাল জায়গা, যেখানে আম হাদি অনেক কাজ করে গেল এবং সেই জায়গাটাতে ওর সহ্য করতে পারছিল না, যেটা আমার ২ বড় ভাই কভার করেন। আমি ওটা নিয়ে ১ মিনিট কথা বলব। আর যে জায়গায় যেমন হাদি একটা ইস্যু, আওয়ামী লীগ একটা ইস্যু, মিডিয়া একটা ইস্যু, দুর্নীতি একটা ইস্যু। আপনি দেখেন ইভেন গুম খুনেরও যে বিচার হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল যে আর্মির জেনারেলরা ঘরে বসে অনলাইনে এইটার ফেস করবে ট্রায়াল। যেটা আমার থ্যাংক গড যে আদালত সেটা নাকচ করে দিল। মানে কি রকম অডাসিটি বাংলাদেশের আর্মি ডিজিএফআই রাখে বাংলাদেশের সবকিছুর উপর। এবং যেটার এগেইনস্টে কথা বলতে গিয়ে ফুয়াদকে তো একদম ধুয়ে দিছে মিডিয়া। মানে যে ফুয়াদ কেন আর্মি এগেইনস্টে কথা বলল? ফুয়াদ তো লেজিটিমেটলি বলছে যে আর্মি তো একটা ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। যেভাবে কাজ করে আপনার ধরেন বিআরটিসি, যেভাবে কাজ করে বাংলাদেশ টেলিভিশন, যেভাবে কাজ করে সচিবালয়, তুমি ঠিক ওরকম একটা ইনস্টিটিউশন। সচিবালয়কে যদি গভর্নমেন্ট বলে যে তুমি বামে যাও, ধরেন পূর্ত মন্ত্রণালয়কে বলল, পূর্ত মন্ত্রণালয় বলল না আমি ডানে যাব, তখন গভর্নমেন্ট কি করবে? ওকে ফায়ার করে দিবে। তাই না? তুমি যদি জয়েন করো, কাজ করো, তাহলে তোমাকে বামে যাইতে হবে। দিস ইজ দ্য আ আ কি বলে চেইন অফ অর্ডার। আর্মি তো বলতে পারে না। যেমন আমি নিজে শুনি ওয়াকার বলছে একসময় যে কি বলে ওই আ কিছু মানে মনে আসতেছে না এই মুহূর্তে। যেমন ধরেন বন্দর নিয়েও বলছে। আমি নিজে শুনছি, এমন না পড়লাম। ও বলতেছিল যে বন্দর দেওয়া যাবে না। তারপর ওই যে একটা মাঝখানে হইল না বার্মার সাথে চুক্তি। আপনার যেমন শিবলি ভাই অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি কখনো শুনছেন আপনার অস্ট্রেলিয়ার আর্মি চিফ টিভিতে এসে বলছে যে সে এটা গভর্নমেন্টের ডিসিশন সাপোর্ট করে না? তো শিবলি ভাই অসম্ভব। আমি কানাডায় আছি প্রায় ২ যুগের উপরে বা ২০ বছর। আমি কোনো দেশে, আমি মিডল ইস্টেও ছিলাম, দুবাইতে ছিলাম, কাতারে ছিলাম। কখনোই শুনি নাই আর্মি চিফ টিভিতে এসে বলে অ্যা উপদেষ্টা সাহেব মানে মহামান্য ওগুলো বাদ দিলাম। সেটা বলছে আমরা এটার এগেইনস্ট এ আছি। মানে কত রকম অডাসিটি। তো এই কাজগুলো যে করে হয়ে আসতেছে, ওই জায়গাগুলোতে তো আমাদের মিনিমাম একটা কনসিয়াস মানে কনসেন্ট এ পৌঁছাইতে হবে যে এই জায়গাগুলোতে আমরা অ্যালাও করব না। ইকুয়ালি আমাদের ভোকালটা স্ট্রং হইতে হবে। বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলিয়ে। তার ভিতর হচ্ছে এই যে হাদি একটা বিষয়, ইন্ডিয়ার একটা বিষয়, তারপর কালচারাল হেজিমনি। ওই জায়গাগুলোতে আমরা এক থাকবো। যেটা হইল না, যেটা খুবই আফসোসের কথা। আমার ধারণা ফান্ডামেন্টালি ওইটা একটা রিজন। আর অ্যাডমিনিস্ট্রেটিভলি মাসুম ভাই থিওরিটিক্যালি ওইটা ফ্যাক্ট। মানে যেটা অ্যাকচুয়ালি সবকিছুর মূল। আর প্র্যাকটিক্যালি আপনি যেটা বললেন ওটার উদাহরণ একই। আমার ধারণা যে অ্যাডমিনিস্ট্রেটিভ এ যারা কাজ করার কথা ওরা মুভ করছে না। এখন
ওই যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুব গালাগালি করি। কিন্তু তার অনেস্টি নিয়ে কেউ কিছু বলে না। সমস্যা হচ্ছে সে যখন কাউকে বলে করতে, ওই যে আমি উদাহরণটা দিলাম, ১ তলা থেকে ২ তলায় ফাইল নিয়ে গেল ১০ মিনিট দেরি করে। ওইটা যদি আপনি মেক সিউর করতে চান, আপনার সাথে, সাথে ওই পিয়নের পাশে যদি যেতে হবে। যাকে পাঠাবেন সে লোকেও তো আওয়ামী লীগের। ধরেন পিয়নটা আওয়ামী লীগের, সে ফাইল নিয়ে ১০ মিনিট পরে গেল। যাকে আপনি পাঠাবেন যে তুমি ফাইলটা দেখো যে ঠিক মতো নিচ্ছে কিনা, সেও আওয়ামী লীগের লোক। ১ নাম্বার। ২ নাম্বার ঠিক আছে আমি তাকে সরায় দিলাম। বসাইলাম বিএনপির এবং জামাতের লোককে বা এনসিপির লোককে। তারাও তাদের নিজস্ব উম আ কি বলে উদ্দেশ্য নিয়ে গভর্নমেন্টকে ঝামেলায় ফেলার জন্য একটু দেরি করল। ব্যাপারটা বুঝতে পারছেন? মাসুম ভাই, ইটস ভেরি ইজি টু পয়েন্ট আউট টু দ্যা গভর্নমেন্ট। বাট আমাদের ওই লেভেলে একটু উপর থেকে দেখতে হবে যে কারা করছে এবং কেন করছে। আমি দোষ দিব না শুধুমাত্র আওয়ামী লীগের। আমি দোষ দিব বিএনপি, জামাত এবং এনসিপির যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের সবাইকে কম আর বেশি। আর ডিজিএফআই আর্মি নিয়ে তো আমার সবসময় অভিযোগ ছিল। যেটা অবশ্য ওদেরকে আ নষ্ট করছে ১৭ বছর ধরে আওয়ামী লীগ। বাট আমি মনে করি এইটা অনেক আগেই শুরু হইল। এরশাদের আমল থেকে বা তারও আগে থেকে। এবং আপনি দেখবেন এই যে ভারতকে আমরা এত গালাগালি দেই আমাদের পক্ষ থেকে। কিন্তু ভারতের জায়গা থেকে যদি আপনি দেখেন, ভারতের আর্মি কিন্তু ওদের গভর্নমেন্ট এগেইনস্ট এ যায় না কখনো। এটা হয় কোথায়? পাকিস্তানে আর বাংলাদেশে। সেটা অনেক আলাদা ডিফারেন্স একটা আলাপ। বাট আমার মনে হয় ওই জায়গাটাও কিছু কাজ করতে হবে স্লোলি। কিন্তু আমার ধারণা ওই জায়গাটায় পৌঁছাইতে হবে। ভারতের কিছু অংশ তো ভালো। আমি যখন ভারতের এগেইনস্ট এ কথা বলি, সেটা হলো ভারতের পলিসি বাংলাদেশের এগেইনস্ট এ, ভারতের পলিসি মালয়েশিয়ার এগেইনস্ট মালদ্বীপের এগেইনস্ট এ, শ্রীলঙ্কার এগেইনস্ট এ। ভারত বা ধরেন মোদির আপনার ওই ধর্মটাকে ইনস্টিগেট করে তার ক্ষমতা থাকার গেছে। কিন্তু ভারতের কিছু ফান্ডামেন্টাল ভালো জিনিস আছে। যার ভিতরে ১ নাম্বার হচ্ছে ওয়ান অফ দ্যা বিগেস্ট হচ্ছে ওদের আর্মি ওদের পলিটিক্স এ নাক গলায় না। এটা একটা বিশাল বেনিফিট কিন্তু যার বেনিফিট যে কত বেনিফিট আমরা জানি আর পাকিস্তানিরা জানে। যে আর্মি যখন এগুলোতে অ্যাডমিনিস্ট্রেশন এ আসে, পাওয়ার কন্ট্রোল করে তাতে কি, কি সমস্যা হয়। সো আমার মনে হয় ডিজিএফআই, আর্মির লোক এগুলোতে একটা বিশাল ব্যাপার আছে। একটা আমি পয়েন্ট দিয়ে শেষ করব। আমি অনেক দূরের প্রসঙ্গে চলে যাচ্ছি। আমার মনে হয় এগুলো সব ডট দ্যাট উইল বি আপনার ওয়াইজ ইনাফ টু কানেক্ট। আমি ওই টাইমটা নিব না। সেটা হচ্ছে এই যে ডিজিএফ এর যে লোকগুলো, ওগুলো তো আর্মি থেকেই আসা। আর্মিকে বুঝতে হবে তারা যখন একটা ডিজিএফআই তে গেল, ডিজিএফআই তে, ওরা কিন্তু তখন আর্মির লোক না। ওরা কি করে একটা ছুটি নিয়ে বা আমি জানি না অ্যাডমিনিস্ট্রেটিভ কি নেয় ওটাকে বলে, ডেপুটেশনে যায় আর্মি। তখন কিন্তু ওরা আর্মির লোক না। তখন আর্মির কেন ওরা এটা আর্মি কেন তাদেরকে ব্যাকআপ দিবে? ব্যাপারটা এরকম না? আমি ধরেন একটা ইউনিভার্সিটির প্রফেসর তাইমুর ভাই। ওই ইউনিভার্সিটির প্রফেসর বলেই আপনি আরেক প্রফেসর যে একটা আপনার ফৌজদারি অপরাধ করবে তাকে কেন আমি ব্যাকআপ দিব? তাই না? তো আর্মি এটা করে যাচ্ছে ডিজিএফআই এই লোকদের জন্য যাদেরকে বিচারের আওতায় নেয়া হইছে। তো আপনার এখন তাহলে এক লাইনে শেষ করি। অনেকগুলো ডট দিলাম একটু কানেক্ট করি। তো আমি মনে করি কিছুটা দোষ আছে। বাট দোষ এই অর্থে আমি দেখি না। কারণ ওই যে বললাম হাত এবং পা যেসব দিয়ে আপনি কাজ করবেন, তারা গভর্নমেন্টের কথা শুনছে না। এখন আপনি বলতে পারেন তাহলে আগেরগুলো কেন শুনলো? আগের কোনো গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের কোনো তুলনা হয় না। আগেরগুলো হয় শুধুমাত্র ছিল, আগের বলতে ৯০ দশকের ৩ টা। ৯০, ৯৬ আর ২০০১ এর তারা ছিল শুধুমাত্র নির্বাচনকালীন। তাদের আর কোনো ম্যান্ডেট ছিল না। দরকারও ছিল না। কিন্তু এখন যেটা সেটা ছিল ৩ টা ম্যান্ডেট। বিচার, সংস্কার আর নির্বাচন। দেখেন আপনি যে বিচার আর সংস্কার নিয়ে অনেক কিন্তু আমার ধারণা অনেক কাজ হইছে এবং বিচার আমরা হাসিনাকে ফাঁসি দেওয়া হবে এটা আমি কোনোদিন কল্পনা করি নাই গত বছরও। সেই রায় হইল। ২য় হইতেছে সংস্কার। সংস্কারে অনেক কিছু হইছে এবং যুগান্তকারী কিছু হইছে। একটা বড় হচ্ছে আপনার বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা হইল। বাকি সবকিছু বাদ দিলাম যেমন বিএনপি কিছু এখন অনেকে হয়তো বলবে আমি বিএনপি এগেইনস্ট এ কথা বলতেছি। বাট কিছু ফান্ডামেন্টাল সংস্কার হয়ে যাওয়া উচিত ছিল যেখানে বিএনপি নোক্তা দিয়ে রাখলো। ধরেন আপনার পিএসসি, তারপর বিভিন্ন রকম অর্থ না বাংলাদেশ ব্যাংক এগুলোকেও এক্সিকিউটিভ কমিটির আন্ডারে রেখে দিছে। এটা থাকা উচিত না কোনো দেশের পাওয়ারের ভেতর। যাই হোক ওগুলির কারণে সংস্কার কিছুটা পুরাপুরি হয় নাই। তারপরেও মনে হয় গভর্নমেন্ট তো চেষ্টা করল। যে সে আর কি করতে পারে? সে বলল যে, "ঠিক আছে তোমরা বসো, তোমরা আমাকে প্রপোজাল দাও, আমি সেটা এক্সিকিউট করব।" তো প্রপোজালের সময় যদি এক দল আরেক দলের সাথে কোন প্রপোজালে নোক্তা দিয়ে রাখে, তখন তো গভর্নমেন্টের কিছু করে নাই ইন্টারিমের। তো আমি মনে করি যে বিচার মোটামুটি মানে গতি স্লো হইছে কিন্তু
কাজটা হইলো একটা জায়গায় পৌঁছাইছে। সেটা নিয়ে আমি পার্সোনালি খুব হ্যাপি। সেকেন্ড হচ্ছে আপনার সংস্কার, সেটা তো ওই যে আমি ইনশাআল্লাহ হ্যাঁ ভোট দিব। থার্ড হচ্ছে নির্বাচন, সেটা ইনশাআল্লাহ ১.৫ মাস পরে হয়ে যাবে। সেটা নিয়েই অ্যাকচুয়ালি আমার ধারণা এই হাদি আল্লাহর কি বলবো? আল্লাহর রহমত এই অর্থে যে সে শহীদ হইছেন। আল্লাহ তো শহীদকে সর্বোচ্চ জায়গায় স্থান দেন। কিন্তু এটা একটা বিশাল লস। কিন্তু আমি বোধহয় 4th টাইম রিপিট করছি। গভর্নমেন্টের দোষ আছে কিছুটা। কিন্তু আমার মনে হয় পুরোপুরি গভর্নমেন্টকে দোষ দেওয়া যাবে না। কারণ তার যে হাত এবং পা সেগুলো এখনো ওই যে ফ্যাসিস্টের লোকজন এবং বিএনপি জামাতের কিছু লোকজন ওরা পারপাসফুলি কিছুটা স্লো ডাউন করে দিছে। আমি আরো বলতে পারি কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম টু শিবলি ভাই অ্যান্ড তাইমুর ভাই, কারণ আমি মোর লিসেনার, আমি এখানে শেষ করতে চাই। থ্যাংক ইউ।